আসসালামু আলাইকুম। ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস বা মূলধন বাজেটিং এবং ঝুঁকি বিশ্লেষণ এই চ্যাপ্টারের উপর আমি আজকে 4 নম্বর ক্লাস নিব। আজকের ক্লাসে আমরা হচ্ছে শীটের 10 নাম্বার যে অঙ্কটা ছিল এইখানে আমি তোমাদের বলেছিলাম এ বি সি এই তিনটা রিকোয়ারমেন্ট নিজেরা হোমওয়ার্ক করতে, আর ডি নাম্বার রিকোয়ারমেন্টটা আমি তোমাদের সমাধান করে দেখাবো, বা ডি নাম্বার যে কমেন্ট করতে বলছে সেটা আমি বুঝাই দিব। তো হোমওয়ার্ক আমি জিজ্ঞাসা করলাম, ম্যাক্সিমাম স্টুডেন্ট করো নাই, একজন করেছো রিকোয়ারমেন্ট এ করেছো, সি করো নাই। সো অ্যান্সার যেহেতু আমার কাছে নাই, আমি জাস্ট একটা অনুমানের উপর ভিত্তি করে কমেন্টটা বুঝাই দিচ্ছি। আমাদের এখানে ডি নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে কম্পেয়ার অ্যান্ড ডিসকাস ইউর ফাইন্ডিংস ইন রিকোয়ারমেন্ট এ অ্যান্ড রিকোয়ারমেন্ট সি। এ এবং সি এই দুইটা রিকোয়ারমেন্টস এর উপর ভিত্তি করে তুমি হচ্ছে কম্পেয়ার করো এবং ডিসকাস করো। হুইচ প্রজেক্ট ডু ইউ রিকমেন্ড দ্যাট দ্য ফার্ম একসেপ্ট, মানে কোন প্রজেক্টটাকে তুমি সমর্থন করো, হ্যাঁ, যেই প্রজেক্টটা ফার্ম অ্যাকসেপ্ট করতে পারে। তো এ এবং সি এই দুইটা রিকোয়ারমেন্টের উপর কম্পেয়ার করে আমাকে হচ্ছে রিকমেন্ড করতে হবে যে ফার্মের কোন প্রজেক্টটা অ্যাকসেপ্ট করা উচিত। তো আমরা দেখতে পাচ্ছি, একটু কমেন্টটা পড়ে নিই তাহলে বুঝতে পারবো যে কার এনপিপিটা বড় আসে। এখানে আমি লিখেছি যে কম্পেয়ারিং ফাইন্ডিংস ইন রিকোয়ারমেন্ট এ অ্যান্ড সি। এ এবং সি এই দুইটা রিকোয়ারমেন্টকে যদি আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে আমরা লিখলাম যে আলটিমেটলি প্রজেক্ট কিউ ক্যান বি রিকমেন্ডেড ফর দ্য ফার্মের জন্য আমরা প্রজেক্ট কিউ কে রিকমেন্ড করব, বিকজ নর্মাল এনপিভি অ্যান্ড রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি অফ প্রজেক্ট কিউ আর হায়ার দেন দোজ অফ প্রজেক্ট পি। মানে নর্মাল এনপিভি যেটা আমরা রিকোয়ারমেন্ট এতে বের করেছিলাম, আর রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি যেটা আমরা রিকোয়ারমেন্ট সিতে বের করেছিলাম। নর্মাল এনপিভি এবং অ্যাডজাস্টেড এনপিভি অফ প্রজেক্ট কিউ, কিউ প্রজেক্টের নর্মাল এনপিভি এবং রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি আর হায়ার দেন দোজ অফ প্রজেক্ট পি। প্রজেক্ট পি এর নর্মাল এনপিভি এবং রিস্ক অ্যাডজাস্টেড এনপিভির চেয়ে প্রজেক্ট কিউ এর নর্মাল এনপিভি এবং রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি বড়, যার কারণে আমরা প্রজেক্ট কিউ কে রিকমেন্ড করছি কার জন্য, ফার্মের জন্য। এইভাবে আমরা একটা মন্তব্য করে দিব। আমরা কি মন্তব্যটা বুঝতে পেরেছি যে কিভাবে মন্তব্যটা করতে হবে? এ আর সি এর উপর কম্পেয়ার করে আমরা হচ্ছে মন্তব্য করে দিলাম যে প্রজেক্ট কিউটাকে আমরা রিকমেন্ড করি এই ফার্মের জন্য। কেন? কারণ কিউ প্রজেক্টের নর্মাল এনপিভি এবং রিস্ক অ্যাডজাস্টেড এনপিভি বড়। কার থেকে বড়? প্রজেক্ট পি এর নর্মাল এনপিভি এবং রিস্ক অ্যাডজাস্টেড এনপিভির থেকে বড়। এই জন্য প্রজেক্ট কিউকে রিকমেন্ড করছি এই ফার্মের জন্য। প্রবলেম 10 এর রিকোয়ারমেন্ট দিয়ে বুঝতে পেরেছি সবাই? জি স্যার। জি আচ্ছা, স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে তোমরা রিকোয়ারমেন্ট এ বি সি তো হোমওয়ার্ক করো না, এটা করে ফেলবা, করে এই কমেন্টের সাথে মিলে কিনা হিসাবটা সেটা তোমরা একটু চেক করে নিবা, ঠিক আছে? না মিললে অবশ্যই আমাকে জানাবা। আচ্ছা, আমরা আজকের অঙ্কে চলে যাই। আমরা আজকে শীটের 11 নম্বর অঙ্কের সমাধান করা শিখবো। তবে প্রবলেম 11 বোঝানোর আগে আমাদের একটু পে ব্যাক পিরিয়ড সম্পর্কে জানতে হবে। দেখো, আমাদের এখানে একটা বক্স আছে, পে ব্যাক পিরিয়ডের উপর ভিত্তি করে আমাদের ডিসকাউন্ট রেট চুজ করতে বলে। যেমন লেস দেন 1 ইয়ার, পে ব্যাক পিরিয়ড যদি 1 বছরের কম হয় তাহলে বাট্টার হার চুজ করতে হবে 5%। যদি পে ব্যাক পিরিয়ড 1 থেকে 5 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে বাট্টার হার চুজ করতে হবে 8.5%। যদি পে ব্যাক পিরিয়ড 5 থেকে 10 বছরের মধ্যে হয় সেই ক্ষেত্রে আমাদের ডিসকাউন্ট রেট চুজ করতে হবে 12.5%। যদি ওভার 10 ইয়ার্স হয়, 10 বছরের বেশি হয়, সেই ক্ষেত্রে আমাদের বাট্টার হার চুজ করতে হবে 15%। তো পে ব্যাক পিরিয়ডের উপর ভিত্তি করে আমাদের বাট্টার হার চুজ করতে হবে। তো আমাদের প্রথমে জানা উচিত যে পে ব্যাক পিরিয়ড বিষয়টা কি, এবং পে ব্যাক পিরিয়ড বের করার সূত্র আছে। সেই সূত্রটা আমি তোমাদেরকে দেখাই দিব। দুইটা সূত্র আছে, একটা ইকুয়াল ক্যাশ ফ্লো, একটা আনইকুয়াল ক্যাশ ফ্লোর সূত্র। সো আসো আমরা আগে জানি যে পে ব্যাক পিরিয়ড জিনিসটা কি। এখানে আমি লিখলাম যে পে ব্যাক পিরিয়ড সংক্ষেপে হচ্ছে পিবিপি। প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ যে সময়ের মধ্যে উঠে আসবে ওই সময়কে পরিশোধকাল বা পে ব্যাক পিরিয়ড বলে। একটা প্রকল্পে আমরা প্রাথমিক যেই টাকা বিনিয়োগ করি সেই বিনিয়োগটা ফিরে পেতে, বা ওই বিনিয়োগটা যে সময়ের মধ্যে উঠে আসবে, আমরা ওই সময়কেই পে ব্যাক পিরিয়ড বা পরিশোধকাল বলে থাকি। ধরো আমি একটা প্রজেক্টে 100 টাকা বিনিয়োগ করলাম, ওই প্রজেক্ট থেকে আমি 5 বছর আয় করতে পারবো। তো 100 টাকা বিনিয়োগ করার ফলে আমি আয় করতে পারবো কয় বছর? 5 বছর। এখন প্রথম বছর আমার আয় হবে 50 টাকা, দ্বিতীয় বছর আয় হবে 50 টাকা, এইভাবে প্রতি বছর 50 টাকা করে 5 বছর আয় করতে পারবো। এখন আমি যদি বলি এই যে প্রকল্পে প্রাথমিক বিনিয়োগ করলাম 100 টাকা, আমি যদি প্রতি বছর 50 টাকা করে 5 বছর আয় করি, তাহলে কোন সময়ের মধ্যে আমার হচ্ছে বিনিয়োগটা বা প্রাথমিক বিনিয়োগটা ফিরে পাবো আমি? ওই সময়টাকে পে ব্যাক পিরিয়ড বা পরিশোধকাল বলা হয়। তো কোন সময়ের মধ্যে আমি প্রাথমিক বিনিয়োগ ফিরে পাবো? 2 বছরের মধ্যে আমি আমার প্রাথমিক বিনিয়োগটা ফিরে পাবো, কারণ প্রথম বছর আমি আয় করব কত? 50 টাকা, দ্বিতীয় বছর আয় করব আরো 50 টাকা। তাহলে 50 + 50, 100 টাকা ফিরে পেতে আমার 2 বছর সময় লাগবে। তাহলে ওই 2 বছর সময়কে বলা হবে পরিশোধকাল বা পে ব্যাক পিরিয়ড। এই পে ব্যাক পিরিয়ড বের করার দুইটা সূত্র আছে। আমাদের এখানে লিখলাম ফর্মুলা অফ পে ব্যাক পিরিয়ড।
পেব্যাক পিরিয়ড বের করার প্রথম সূত্রটা হচ্ছে এনসিও কে সিএফ এটি দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে ইকুয়াল ক্যাশ ফ্লো সূত্র, মানে প্রশ্নের মধ্যে যদি ক্যাশ ফ্লো ইকুয়াল থাকে অর্থাৎ নগদ আন্তঃপ্রবাহ যদি প্রতি বছর সমান থাকে, সেই ক্ষেত্রে আমরা পেব্যাক পিরিয়ড বের করার জন্য এনসিও ভাগ সিএফ এটি এই সূত্রটা অ্যাপ্লাই করব। এনসিও এর ফুল মিনিং হচ্ছে নিট ক্যাশ আউটলে বা প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ, আর সিএফএটি মানে হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, যাকে আমরা সংক্ষেপে সিএফএটি বলে থাকি। তো এনসিও কে যদি আমরা সিএফ এটি দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে পেব্যাক পিরিয়ড। এই সূত্রটা আমরা কখন প্রয়োগ করব? যখন ক্যাশ ফ্লো ইকুয়াল থাকবে। অর্থাৎ আমি একটা প্রকল্পে 5 লাখ টাকা বিনিয়োগ করেছি, প্রতি বছর 2 লাখ করে আয় করছি। এই যে প্রতি বছর 2 লাখ করে আয় করছি, সেহেতু ক্যাশ ফ্লো কিন্তু ইকুয়াল। অর্থাৎ প্রথম বছর 2 লাখ টাকা আয় করব, দ্বিতীয় বছর 2 লাখ আয় করব, তৃতীয় বছর 2 লাখ আয় করব। এইভাবে প্রতি বছর যখন ক্যাশ ফ্লোটা ইকুয়াল থাকবে, তখনই আমরা পেব্যাক পিরিয়ড বের করার জন্য এনসিও বা সিএফএটি এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর দ্বিতীয় সূত্র দিয়ে আমরা কখন পেব্যাক পিরিয়ড বের করব? ফর আনইকুয়াল ক্যাশ ফ্লো, যখন ক্যাশ ফ্লো আনইকুয়াল থাকবে বা নগদ আন্তঃপ্রবাহ আনইকুয়াল বা অসমান থাকবে, তখন আমরা এই দ্বিতীয় সূত্র দিয়ে পেব্যাক পিরিয়ড বের করব। নগদ আন্তঃপ্রবাহ অসমান বলতে আমরা আসলে কি বুঝি? যেমন একটা প্রজেক্টে আমি 5 লাখ টাকা বিনিয়োগ করলাম, প্রথম বছর 2 লাখ টাকা আয় করলাম, দ্বিতীয় বছর 1.5 লাখ টাকা আয় করলাম, তৃতীয় বছর 3 লাখ টাকা আয় করলাম। এইভাবে আমি 5 বছর পর্যন্ত যদি আনইকুয়াল ওয়েতে আয় করি, সেই ক্ষেত্রে আমাদের পেব্যাক পিরিয়ড বের করার জন্য এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। বা যদি একটা বছর আনইকুয়াল হয়, সেই ক্ষেত্রে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। একটা বছর আনইকুয়াল বলতে এমন যে আমি 5 লাখ টাকা বিনিয়োগ করেছি, প্রথম বছর 2 লাখ টাকা আয় হলো, দ্বিতীয় বছর 2 লাখ, তৃতীয় বছর 2 লাখ, চতুর্থ বছর 2 লাখ, পঞ্চম বছর 1.5 লাখ টাকা আয় হলো। এই যে একটা বছর আমাদের ক্যাশ ফ্লো আনইকুয়াল, সেহেতু আমরা হচ্ছে আনইকুয়াল ক্যাশ ফ্লো সূত্রটা প্রয়োগ করবো, এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই ডি। আর এগুলোর মিনিং আমি অঙ্কে বুঝাই দিব। আপাতত জাস্ট মনে রাখো যে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইড বাই ডি, এটা হচ্ছে পেব্যাক পিরিয়ড বের করার সূত্র। তো আশা করি পেব্যাক পিরিয়ড বিষয়টা কি এবং পেব্যাক পিরিয়ডের ফর্মুলা কখন কোনটা ইউজ করতে হবে এই বিষয়গুলো বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, আদারওয়াইজ আমি ডিরেক্ট অঙ্কে যাবো এখন। কারো কোনো কোশ্চেন আছে পেব্যাক পিরিয়ড বা এই ফর্মুলা নিয়ে? জি না স্যার। না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা 11 নম্বর অঙ্কটা এখন শুরু করছি। 11 নম্বর অঙ্কে বলা হয়েছে স্টার রেস্টুরেন্ট লিমিটেড ইজ কনসিডারিং টু মিউচুয়ালি এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট প্রপোজাল। স্টার রেস্টুরেন্ট লিমিটেড চিন্তা ভাবনা করছে দুইটা পরস্পর বর্জনশীল প্রকল্প নিয়ে। দেয়ার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো স্ট্রিমস আর গিভেন বিলো। তাদের এক্সপেক্টেড ক্যাশ ফ্লো বা প্রত্যাশিত নগদ প্রবাহ নিচে দেওয়া আছে। সো আমরা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি প্রজেক্ট দুইটা, এ এবং বি। এরা মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট, অর্থাৎ তুমি যদি একটাকে চুজ করো আর একটাকে বর্জন করতে হবে। প্রশ্নে বলে দিছে মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট, পরস্পর বর্জনশীল প্রকল্প। যদি একটাকে চুজ করো বা একটাকে গ্রহণ করো, আরেকটাকে কি করতে হবে? বর্জন করতে হবে। আচ্ছা, তো প্রজেক্ট দুইটা, এ এবং বি। এ প্রজেক্টের এনসিও দেওয়া আছে কত? 15,000 টাকা। এনসিও মানে প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ, হ্যাঁ, যার ফুল ফর্ম হচ্ছে নিট ক্যাশ আউটলে, সংক্ষেপে আমরা এনসিও বলে থাকি। তো এ প্রজেক্টের এনসিও 15,000 টাকা। আমরা যদি 15,000 টাকা বিনিয়োগ করি, তাহলে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, তাহলে প্রতি বছর নগদ আন্তঃপ্রবাহ কত টাকা? 5,000 টাকা। অর্থাৎ প্রতি বছর আমি 5,000 টাকা আয় করব, কিন্তু এটা বিফোর ট্যাক্স ক্যাশ ফ্লোটা দেওয়া আছে। এর আগে যতগুলো অঙ্ক করছিলাম ক্যাশ ফ্লো ছিল কি? আফটার ট্যাক্সে। আর এই প্রথম একটা অঙ্ক পাচ্ছি যেখানে আমাদের ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্সে দেওয়া আছে। তো বিফোর ট্যাক্স ক্যাশ ফ্লো যদি দেওয়া থাকে, অর্থাৎ সিএফবিটি যদি প্রশ্নে দেওয়া থাকে, তাহলে আমাদের কি করতে হবে? সিএফএটি ক্যালকুলেশন করতে হবে। একটা চার্ট আছে, একটা টেবিল আছে, ওই টেবিলের মাধ্যমে আমরা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ওই টেবিলের মাধ্যমে নির্ণয় করতে পারবো। সেটা আমি শিখাই দেবো আজকেই। তো বিফোর ট্যাক্স দিয়ে কিন্তু সরাসরি অঙ্ক করা যাবে না। আমাদের ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স যদি প্রশ্নে থাকে, তাহলে কি করতে হবে? ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সে কনভার্ট করতে হবে। এই বিফোর ট্যাক্স দিয়ে সরাসরি অঙ্ক করা যাবে না। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এই প্রজেক্টে বিনিয়োগ হচ্ছে 15,000 টাকা। যদি 15,000 টাকা বিনিয়োগ করি, তাহলে প্রতি বছর আমাদের আয় হবে 5,000 টাকা। এই আয়টাকে আমরা বলি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স বা সিএফবিটি। অঙ্কে মেয়াদ দেওয়া আছে কয় বছর? 5 বছর। এবং সরকারকে ট্যাক্স দিতে হবে কয় পার্সেন্ট? 40%। বি প্রজেক্টের ক্ষেত্রেও সেম। আমরা বিনিয়োগ করব কত? 18,000 টাকা। যদি 18,000 টাকা বিনিয়োগ করি, তাহলে প্রতি বছর আয় করব কত? 5,500 টাকা। এটা হচ্ছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। বিফোর ট্যাক্স দিয়ে কিন্তু আমাদের অঙ্ক করা যাবে না। অবশ্যই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করে অঙ্ক করতে হবে। আচ্ছা, লাইফ হচ্ছে 6 বছর এবং সরকারকে ট্যাক্স দিতে হবে 40%। এখন বলছে আফটার কম্পিউটিং পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ড নির্ণয় করার পর দ্য কোম্পানি কম্পেয়ার্স আরএডিআর অ্যাজ ফলোস। কোম্পানি আরএডিআর নিম্নোক্ত ভাবে সিলেক্ট করে। তো আমরা দেখতে পাচ্ছি পেব্যাক পিরিয়ড যদি নির্ণয় করা হয়, সেক্ষেত্রে এই চার্টের মাধ্যমে আমরা আরএডিআর সিলেক্ট করতে পারবো।
যেমন লেস দেন 1 ইয়ার, আমাদের পেব্যাক পিরিয়ড যদি 1 ইয়ারে কম হয় সেক্ষেত্রে 5% বাট্টার হার ব্যবহার করে অঙ্কের সমাধান করতে হবে। যদি পেব্যাক পিরিয়ড 1 থেকে 5 বছর হয় সেক্ষেত্রে 8.5% বাট্টার হার ধরে আমাদের অঙ্কের সমাধান করতে হবে। তারপর পেব্যাক পিরিয়ড যদি 5 থেকে 10 বছর হয় সেক্ষেত্রে আমাদের বাট্টার হার 12.5% ধরে অঙ্কের সমাধান করতে হবে বা এনপিভি বের করতে হবে। আর যদি 10 বছরের বেশি হয় সেক্ষেত্রে 15% বাট্টার হার ব্যবহার করে আমাদের অঙ্কের সমাধান করব বা এনপিভি নির্ণয় করব। এখন বলা হয়েছে ফাইন্ড আউট দ্য প্রফিটেবল প্রজেক্ট ফর দ্য রেস্টুরেন্ট অ্যাকর্ডিং টু এনপিভি। এনপিভির উপর ভিত্তি করে এই রেস্টুরেন্টের জন্য প্রফিটেবল প্রজেক্ট কোনটা সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তো আমরা হচ্ছে এনপিভির উপর ভিত্তি করে আমরা মন্তব্য করব যে কোন প্রজেক্টটা এই রেস্টুরেন্টের জন্য প্রফিটেবল। সো এনপিভি তো বের করতেই হবে, তাই না? আমরা এ প্রজেক্টের এনপিভি বের করব, আবার বি প্রজেক্টের এনপিভি বের করব। যার এনপিভি সবচেয়ে বড় হবে আমরা সেই প্রজেক্টটাকেই বলবো কি প্রফিটেবল প্রজেক্ট এই রেস্টুরেন্টের জন্য। তো এনপিভি বের করতে গেলে একটা বাট্টার হার দরকার। আমি যদি এ প্রজেক্টের এনপিভি বের করতে চাই তাহলে এ প্রজেক্টের একটা বাট্টার হার দরকার, কারণ বাট্টার হার ছাড়া তো এনপিভি বের করা যাবে না। আবার বি প্রজেক্টের এনপিভি যদি বাড়ি করতে চাই তাহলে একটা বাট্টার হার দরকার, বাট্টার হার ছাড়া এনপিভি বের করা যাবে না। তো বাট্টার হার যদি আমরা বের করতে চাই তাহলে সর্বপ্রথম পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে। আমরা পে ব্যাক পিরিয়ড নির্ণয় করার পরে আমরা এই চার্টের মাধ্যমে দেখব যে বাট্টার হার কোনটা সিলেক্ট করা দরকার। আমরা বাট্টার হার সিলেক্ট করে দেন অঙ্কের সমাধান করব। সো আসো আমরা পে ব্যাক পিরিয়ড বের করি। প্রথমত তোমরা বলো তো এখানে কোন সূত্র অ্যাপ্লাই হবে পে ব্যাক পিরিয়ড বের করার জন্য? আমরা কি ইকুয়াল ক্যাশ ফ্লো সূত্র অ্যাপ্লাই করব নাকি আনইকুয়াল ক্যাশ ফ্লো সূত্র অ্যাপ্লাই করব? ইকুয়াল হুম, বুঝি নাই। ইকুয়াল ক্যাশ ফ্লো ইকুয়াল ক্যাশ ফ্লো সূত্র অ্যাপ্লাই করব, কারণ এ ইকুয়াল প্রজেক্টে ক্যাশ যদি ফ্লোটা ইউজ করব। হ্যাঁ এ প্রজেক্টে যদি 15,000 টাকা বিনিয়োগ করি তাহলে প্রতি বছর 5,000 টাকা আয় করব আগামী 5 বছর পর্যন্ত। এই যে প্রতি বছর 5,000 টাকা আয় করব, তার মানে প্রথম বছর শেষে 5,000 টাকা আয়, দ্বিতীয় বছর শেষে 5,000 টাকা আয়, এইভাবে 5 বছর পর্যন্ত আমি যে ইনকামটা করব সেটা ইকুয়াল। দ্যাটস ওয়াই পে ব্যাক পিরিয়ড বের করার জন্য ইকুয়াল সূত্র অ্যাপ্লাই করতে হবে। প্রজেক্ট বি এর ক্ষেত্রে সেম, যদি 18,000 টাকা বিনিয়োগ করি 6 বছর আয় করতে পারবো, প্রতি বছর আমাদের ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স 5,500 করে। তাহলে এই যে প্রতি বছর আমাদের ক্যাশ ফ্লোটা সেম, সেহেতু আমাদের ইকুয়াল ক্যাশ ফ্লো সূত্র প্রয়োগ করে পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে হবে। তো সরাসরি সূত্র প্রয়োগ করতে পারবো না, কারণ এনসিও কে সিএফইটি দিয়ে ভাগ করতে হবে। আমার কাছে তো সিএফইটি নাই। যদি সিএফইটি থাকতো আমি সূত্র বসাই দিতাম, বাট সিএফইটি আমার কাছে নাই, আমার কাছে আছে সিএফবিটি। আমি আগে সিএফইটি নির্ণয় করবো একটা টেবিলের মাধ্যমে, দেন আমি সূত্র দিয়ে পে ব্যাক পিরিয়ড নির্ণয় করব। তারপরে বাট্টার হার চুজ করব, দেন এনপিভি ক্যালকুলেট করতে হবে। আচ্ছা আসো আমরা আগে ওয়ার্কিংস করি কিছু। আচ্ছা লিখলাম ফর প্রজেক্টে, এ প্রজেক্টের জন্য ওয়ার্কিংস 1, ক্যালকুলেশন অফ ডেপ্রিসিয়েশন, অবচয়ের জন্য অবচয় নির্ণয়। উই নদী আমরা ডেপ্রিসিয়েশন সূত্র বসাবো, টোটাল কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইড বাই ইউজফুল লাইফ। টোটাল কস্ট কত? এই যে এ প্রজেক্টে আমরা বিনিয়োগ করব 15,000 টাকা, এটাই হচ্ছে টোটাল কস্ট। সো টোটাল কস্ট 15,000 টাকা বসাবো, বিয়োগ করতে হবে সালভেজ ভ্যালু। সালভেজ ভ্যালু 0, আমাদের প্রশ্নে কোনো সালভেজ ভ্যালু দেওয়া নাই। তাহলে সালভেজ ভ্যালু কত বসালাম? ভগ্নাবশেষ মূল্য 0 বসালাম। ইউজফুল লাইফ হচ্ছে 5 বছর, ভাগ করলে আমাদের প্রতি বছর অবচয় হচ্ছে 3,000 টাকা। অবচয় বের করার পর আমরা সিএফইটি ক্যালকুলেট করতে পারবো। ওয়ার্কিংস 2 দিয়ে আমরা লিখবো এ টেবিল ফর ক্যালকুলেশন অফ পে ব্যাক পিরিয়ড। পে ব্যাক পিরিয়ড নির্ণয়ের জন্য একটা টেবিল। সো পে ব্যাক পিরিয়ড নির্ণয়ের জন্য যে টেবিলটা করতে হয়, অর্থাৎ সিএফইটি পর্যন্ত একটা টেবিল করতে হবে। তো সিএফইটি নির্ণয় করার জন্য আমাদের এই 7 কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করতে হবে। প্রথমে আমরা ইয়ার লিখবো, হ্যাঁ এটা আমাদের প্রশ্নে দেওয়াই আছে। তারপর সিএফবিটি, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স লিখবো, এটা আমাদের 2 নম্বর কলাম, এটাও আমাদের প্রশ্নে দেওয়া আছে। হ্যাঁ এরপরে ডেপ্রিসিয়েশন লিখতে হবে। তারপরে নিট প্রফিট বিফোর ট্যাক্স, এটা আমাদের 4 নম্বর কলাম। 4 নম্বর কলাম কিভাবে পাবো? 2 থেকে 3 বিয়োগ করতে হবে, অর্থাৎ 2-এ আছে সিএফবিটি, 3-এ আছে ডেপ্রিসিয়েশন, 2 থেকে 3 বাদ দিলে আমরা নিট প্রফিট বিফোর ট্যাক্স বা এনপিবিটি পেয়ে যাব। এনপিবিটি মানে হচ্ছে নিট প্রফিট বিফোর ট্যাক্স। এই নিট প্রফিট বিফোর ট্যাক্সের উপরই ট্যাক্স দিতে হবে। হ্যাঁ তাহলে আমাদের 5 নম্বর কলামটার নাম হচ্ছে ট্যাক্স অ্যাট দ্য রেট 40%। এখন এই ট্যাক্স কিভাবে বের করবো? 4-এর উপর 40% করতে হবে, অর্থাৎ 4-এ আছে এনপিবিটি, এই এনপিবিটির উপর 40% করলে আমরা ট্যাক্সের মানটা পেয়ে যাব। যদি ট্যাক্সটা বের করতে পারি তাহলে নিট প্রফিট বিফোর ট্যাক্স থেকে ট্যাক্সটা বাদ দিব, পাওয়া যাবে নিট প্রফিট আফটার ট্যাক্স, অর্থাৎ 4 থেকে 5 বাদ দিলে 6 নম্বর কলাম অর্থাৎ এনপিএটি পাওয়া যায়। হ্যাঁ এই যে 4-এ আছে নিট প্রফিট বিফোর ট্যাক্স, 5-এ আছে ট্যাক্স। নিট প্রফিট বিফোর ট্যাক্স থেকে আমরা যদি ট্যাক্সটা বাদ দিই তাহলে পাওয়া যাবে নিট প্রফিট আফটার ট্যাক্স। আর 7 নম্বর কলাম হচ্ছে সিএফইটির কলাম, 6-এর সাথে 3 যোগ করতে হবে। 6-এ আছে এনপিএটি, 3-এ আছে ডেপ্রিসিয়েশন, 6-এর সাথে 3 যোগ করলে পাওয়া যাবে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বা সিএফইটি। তো আসো আমরা এই টেবিলটার সাহায্যে আমাদের সিএফইটি পর্যন্ত ক্যালকুলেট করি। প্রথমত ইয়ার লিখতে হবে, আমাদের প্রজেক্ট এর মেয়াদ হচ্ছে 5 বছর, তাহলে আমরা 1 থেকে 5 এইভাবে ইয়ারটা লিখবো। সিএফবিটি, প্রতি বছর সিএফবিটি কত? 5,000 টাকা, এই যে 5,000 টাকা লিখবো। এরপরে 3 নম্বর কলাম হচ্ছে অবচয়।
হ্যাঁ, ডেপ্রিসিয়েশনের বাংলা অর্থ অবচয়। তো অবচয় আমরা বের করছি প্রতি বছর ৩,০০০ টাকা। সো আমি অবচয় ৩,০০০ টাকা বসালাম। এখন নিট প্রফিট বিফোর ট্যাক্স, এটা আমাদের ৪ নম্বর কলাম। কিভাবে পাবো? 2 থেকে 3 বিয়োগ করতে হবে। 2 আছে ৫,০০০ টাকা সিএফবিটি, আর 3 আছে অবচয় ৩,০০০ টাকা। তো ৫,০০০ থেকে ৩,০০০ বাদ দিলে ২,০০০ টাকা হচ্ছে নেট প্রফিট বিফোর ট্যাক্স। এই বিফোর ট্যাক্সের উপরেই সরকার বলবে ট্যাক্স দাও। হ্যাঁ, নিট প্রফিট বিফোর ট্যাক্স মানে সরকারকে ট্যাক্স দেওয়ার পূর্বে তোমার নিট প্রফিট হচ্ছে ২,০০০ টাকা। তো সরকার কি বলবে? তোমার নিট প্রফিট যেহেতু ২,০০০ টাকা, এর উপর ট্যাক্স দাও। কত পার্সেন্ট ট্যাক্স দিবা? 40% ট্যাক্স দিবা। তাহলে ট্যাক্স অ্যাট দ্য রেট 40%। ২,০০০ 40% করলে কত আসে? ৮০০ টাকা। এই ৮০০ টাকা হচ্ছে ট্যাক্স। এখন নিট প্রফিট বিফোর ট্যাক্স থেকে তুমি যদি ট্যাক্স বাদ দাও, তাহলে পাওয়া যাবে নিট প্রফিট আফটার ট্যাক্স। কত পাওয়া যাবে? ১২০০। অর্থাৎ ২,০০০ থেকে ৮০০ বাদ দাও, নিট প্রফিট আফটার ট্যাক্স কত? ১২০০। এই নিট প্রফিট আফটার ট্যাক্সের সাথে যদি অবচয় যোগ করো, ৩,০০০ টাকা অবচয়, এটা যদি যোগ করো তাহলেই পাওয়া যাবে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বা সিএফএটি। সিএফএটি যদি বের করা হয়ে যায়, তাহলে আমরা উইনো দিয়ে পিবিপি নির্ণয় করব। এনসিও ভাগ সিএফএটি। এনসিও ১৫,০০০ টাকা, সিএফএটি ৪,২০০। ভাগ করলে 3.57 ইয়ার্স আসে আমাদের পে ব্যাক পিরিয়ড। অর্থাৎ আমরা যেই ১৫,০০০ টাকা বিনিয়োগ করেছি, এই টাকাটা ফিরে পেতে আমাদের 3.57 বছর ওয়েট করতে হবে। আমরা যদি 3.57 বছর ওয়েট করি, তাহলে আমাদের চালান, অর্থাৎ যে টাকাটা আমরা প্রকল্পে বিনিয়োগ করেছিলাম, প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ, সেটা আমরা ফিরে পাবো 3.57 ইয়ার্সের মধ্যে। সো এটাই হচ্ছে পে ব্যাক পিরিয়ড। এখন 3.57 যদি পে ব্যাক পিরিয়ড হয়, তাহলে বাট্টার হার কত নিতে হবে? আমরা একটু চার্টের মধ্যে আসি। 1 to 5 ইয়ার্স, এই যে দেখো 1 থেকে 5 বছর, এর মধ্যেই কিন্তু 3.57 আছে। 1 থেকে 5 এর মধ্যে কি আছে? 3.57 আছে। তাহলে আমাদের বাট্টার হার চুজ করতে হবে 8.5%। আমরা লিখবো সিন্স পিবিপি ইজ 3.87 ইয়ার্স, সো আরএডিআর উইল বি 8.5%। আমাদের রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড কত হবে? 8.5%। এখন এই 8.5% বাট্টার হার ব্যবহার করে আমরা একটা এনপিভি বের করব। আবার সেম ওয়েতে আমরা প্রজেক্ট বি এরও এনপিভি বের করব। যার এনপিভিটা বড় হবে আমরা বলবো সেটাই হচ্ছে প্রফিটেবল প্রজেক্ট। তো দেখো, এই বাট্টার হার বের করা পর্যন্ত বুঝতে পারছি কিনা? আর যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করতে পারো। এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এই 8.5% বাট্টার হার ব্যবহার করে আমাদের একটা এনপিভি বের করতে হবে। আচ্ছা, এখানে কি হচ্ছে? এগুলো তোমাদের নাম আসতেছে কেন? আচ্ছা, প্রথমে লিখলাম এ টেবিল ফর ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু, ব্র্যাকেটে লিখলাম এনপিভি। সো এনপিভি বের করার জন্য আমাদের 4 কলাম বিশিষ্ট একটা টেবিল তৈরি করতে হবে। সো প্রথমে ইয়ার লিখবো, তারপরে সিএফএটি যেটা আমরা একটু আগে বের করেছি। হ্যাঁ, 2 নম্বর কলামে আমরা সিএফএটি লিখবো। তারপরে 3 নম্বর কলামে লিখতে হবে পিভি ফ্যাক্টর অ্যাট দ্য রেট 8.5%। তারপরে টোটাল প্রেজেন্ট ভ্যালু, এটা 4 নম্বর কলাম। 4 নম্বর কলাম কিভাবে পাবো? 2 এর সাথে 3 গুণ করলে 4 নম্বর কলাম বা টোটাল প্রেজেন্ট ভ্যালু পাওয়া যাবে। সো ইয়ার লিখে ফেলো 1 থেকে 5। আমাদের এ প্রজেক্টের মেয়াদ যেহেতু 5 বছর, সো আমরা ইয়ার লিখবো 1 থেকে 5। তারপর সিএফইটি, প্রতি বছর সিএফইটি কত? 4,200, একটু আগে আমরা বের করেছি। এখন পিভি ফ্যাক্টর অ্যাট দ্য রেট 8.5%। এখন এই 8.5%-এর যেই পিভি ফ্যাক্টরের মান, এই মানটা আমরা এই বড় সূত্র দিয়ে বের করব। কেন? কারণ ইয়ার 1 থেকে 5 এইভাবে যখন লিখি, হ্যাঁ, তখন কিন্তু এই বড় সূত্র অ্যাপ্লাই করে আমাদের পিভি ফ্যাক্টরের মান ক্যালকুলেট করতে হয়। হ্যাঁ, মানে ইকুয়াল ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আমরা হচ্ছে এই বড় অ্যানুইটি সূত্রটা অ্যাপ্লাই করি। এই অ্যানুইটি সূত্র অ্যাপ্লাই করে আমরা পিভি ফ্যাক্টরের মান নির্ণয় করি। সো এইখানে আই এর মান বসাবা 0.085, এইখানে আই এর মান বসাবা 0.085, আর এন এর পরিবর্তে বসাবা 5 বছর, দ্যাটস মিন 5 বসাবা। তো একটু ক্যালকুলেট করে বলো তো 3.9406 এই রেজাল্টটা ঠিক আসে কিনা? কারণ এই পিভি ফ্যাক্টরে অনেকে আটকায় যাবা। তো নিজেরা একটু লাইভ ক্লাস করছো যেহেতু, একটু ক্যালকুলেশন করে আমাকে বলো। এটা ক্যালকুলেশন করার নিয়ম কিন্তু খুবই ইজি। ধরো আমি নিজে একটু করি, তোমরা আমার সাথে সাথেও করতে পারো। প্রথমে সাইন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে 1 লিখবা। সো আমি 1 লিখলাম। তারপর একটা মাইনাস চিহ্ন দিবা, আমি মাইনাস চিহ্ন দিলাম। তারপরে 1 আছে, লিখলাম 1। নিচে একটা ভাগ চিহ্ন আছে, দিলাম ভাগ চিহ্ন। তারপর ব্র্যাকেট আছে, হ্যাঁ, দিলাম ফার্স্ট ব্র্যাকেট। 1 প্লাস আই, লিখলাম 1 প্লাস আই এর পরিবর্তে 0.085 বসাইতে হবে। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। পাওয়ার দিতে হবে 5, পাওয়ার দিলাম 5। ইকুয়াল টু দিলে আমাদের উপরের অংশের, মানে উপরের অংশের রেজাল্টটা চলে আসে, ঠিক আছে, লবের অ্যান্সারটা চলে আসে। আর হরে আছে আই, সো আই দিয়ে ভাগ করো। আমি কিন্তু উপরের অংশটা বের করে ফেলছি। বের করলে কত আসে? 0.334954 576। উপরের অংশ কিন্তু বের করে ফেলতে হবে, ইকুয়াল টু চাপ দিয়ে উপরের অংশ বের করে ফেলতে হবে। উপরের অংশটা বের করা হয়ে গেলে তুমি জাস্ট ভাগ দিবা, অর্থাৎ তোমার অ্যান্সারটাকে ভাগ দিবা কি দিয়ে? 0.085 দিয়ে ভাগ দিবা।
দেখবা 3.9406 আসে। তাহলে আমি চেক করলাম, রেজাল্ট এটাই আসে 3.9406। এখন এই 4200 সাথে 3.9406 গুণ করলে টোটাল প্রেজেন্ট ভ্যালু আসে 16,551। আর টোটাল প্রেজেন্ট ভ্যালু পেয়ে গেলে আমরা এনপিভি বের করতে পারবো। এনপিভি আসে কত? 1,551 আসে আমাদের এনপিভির আনসার। তো সেম ওয়েতে তোমরা প্রজেক্ট বি এর এনপিভি বের করবা। রেজাল্ট কত আসে আমার কাছে লেখা নাই, যার কারণে আমি তোমাদের বলতে পারছি না রেজাল্টটা কত আসে। সো এনপিভি বের করে ফেলবা, বি প্রজেক্টের এনপিভি বের করে ফেলবা। আচ্ছা, এরপর দেখতে হবে দুইটা এনপিভির মধ্যে কার এনপিভি সবচেয়ে বড় আছে। যার এনপিভিটা বড় সেই প্রজেক্টটাই হচ্ছে প্রফিটেবল। এখানে কোনটা বড় আমি জানি না। ধরো যদি এ প্রজেক্টের এনপিভিটা বড় হয় তাহলে লিখবা প্রজেক্ট এ ইজ প্রফিটেবল ফর দ্য রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের জন্য প্রজেক্ট এ হচ্ছে লাভজনক বিকজ ইটস এনপিভি, কারণ ইহার এনপিভি ইজ হায়ার দেন দ্যাট অফ প্রজেক্ট বি। প্রজেক্ট বি থেকে ইহার এনপিভিটা বড়, এই জন্য প্রজেক্ট এ হচ্ছে প্রফিটেবল এই রেস্টুরেন্টের জন্য। এইভাবে মন্তব্য করবো। আর যদি বি প্রফিটেবল হয় তাহলে প্রজেক্ট বি ইজ প্রফিটেবল। হ্যাঁ, এইভাবে আমরা মন্তব্যটা করব। তো প্রবলেম 11 নম্বর অঙ্ক কি আমরা পারবো করতে? Yes, sir. জি স্যার, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। এখন আমাদের হচ্ছে দুইটা অ্যাপ্রোচ শেষ। সার্টিনটি ইকুইভ্যালেন্ট অ্যাপ্রোচের অঙ্ক আমাদের শেষ। আজকে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্টেড এটাও শেষ হয়ে গেল, ঠিক আছে। আমরা এখন নতুন একটা অ্যাপ্রোচের অঙ্ক করব, সেটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ। আমাদের 3 নম্বর অ্যাপ্রোচ, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচ। এখন এইখানে আমাদের দুই ধরনের সূত্র আছে। আমি হেডিং দিয়েছি যদি অঙ্কে এনপিবি এর মান দেয়া থাকে। যদি অঙ্কে এনপিবি এর মান দেয়া থাকে সেই ক্ষেত্রে এই তিনটা সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। এক্সপেক্টেড এনপিবি যদি বের করতে বলে তাহলে আমরা এনপিবি বার নির্ণয় করব। এক্সপেক্টেড এনপিবি নির্ণয় করতে বললে আমরা এনপিবি বার নির্ণয় করব। এনপিবি বার নির্ণয় সূত্র হচ্ছে সামেশন। সামেশন নিচে আই ইকাল টু 1, মানে আই এর মান 1 থেকে শুরু হবে, এনে গিয়ে শেষ হবে। সো এই সিম্বলটা ইউজ করতে পারলে ভালো। যদি তোমাদের কাছে মনে হয় কঠিন লাগে তাহলে এটা না দিলেও কোনো সমস্যা নাই। আই ইকাল টু 1 উপরে এন না দিলেও কোনো সমস্যা নাই। আর দিলে দিতে পারো যে সামেশনের নিচে আমরা জাস্ট এটা ফিক্সড, তো দিতে গেলে তো খুব একটা সমস্যা হওয়ার কথা না। সামেশন নিচে আমরা আই ইকাল টু 1 লিখলাম, অর্থাৎ এই যে এনপিবি আই ইন্টু পিআই, আমরা এই যে সূত্রটা লিখলাম এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে যে আই এর মান 1 থেকে স্টার্ট হবে, এনপিবি 1 ইন্টু পি 1, তারপর সামেশনের কারণে প্লাস এনপিবি 2 ইন্টু পি 2, সামেশনের কারণে প্লাস এনপিবি 3 ইন্টু পি 3। এইভাবে এন সংখ্যক পর্যন্ত আমাদের এই গুণফলটা চলতেই থাকবে। যার কারণে আমরা সামেশন নিচে আই ইকাল টু 1 লিখি, এর অর্থ হচ্ছে আই এর মান 1 থেকে স্টার্ট হবে, আর উপরে এন লিখি যে এটা এন সংখ্যক পদে গিয়ে শেষ হবে। এখন এন সংখ্যক পদ কত এটা আমি জানি না। অঙ্কের মধ্যে যদি 5টা এনপিভি 5টা প্রবাবিলিটি থাকে তাহলে এন সংখ্যক পদ বলতে আমরা 5 পর্যন্ত বুঝবো। যদি অঙ্কের মধ্যে 6টা এনপিভি 6টা প্রবাবিলিটি থাকে তাহলে এন বলতে আমরা 6 পর্যন্ত বুঝবো। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে এরকম। সো আমরা সামেশন নিচে আই ইকাল টু 1 উপরে এন, এটা জাস্ট ফিক্সড একটা মান লিখে দিব। আর মেইন সূত্র হচ্ছে এইটা এনপিভি আই ইন্টু পিআই। আমরা যদি এক্সপেক্টেড এনপিভি বের করতে চাই অর্থাৎ এনপিভি বার বের করতে চাই তাহলে এনপিভি আই ইন্টু পিআই এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এনপিভি বার নির্ণয় করে ফেলবো। আমাদের দ্বিতীয় সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয়ের সূত্র। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার সূত্র হচ্ছে সিগমা সমান রুট ওভার সামেশন যখনই লিখবো নিচে লিখবো আই ইকাল টু 1, আই এর মান 1 থেকে শুরু হবে আর শেষ হবে কোথায়? এনে গিয়ে শেষ হবে, এই জন্য উপরে এন লিখতে হবে। আচ্ছা, সূত্রটা হচ্ছে এরকম, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা এনপিভি আই মাইনাস এনপিভি বার ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার ইন্টু পিআই। হ্যাঁ, রুট চিহ্ন কিন্তু অবশ্যই আছে। এই সূত্রটা প্রয়োগ করলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সিগমার মান কত সেটা জানতে পারবো। আর কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন যদি সিবি বের করতে বলে তাহলে আমরা সিগমা ডিভাইড বাই এনপিভি বার ইন্টু 100 এই সূত্রটা অ্যাপ্লাই করবো। সেই ক্ষেত্রে আমাদের সিবির মান কত সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো যদি প্রশ্নের মধ্যে এনপিভি দেওয়া থাকে তাহলে এই তিনটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। আরেক ধরনের সূত্র আছে সেটাও শিখাই দিচ্ছি। যদি অঙ্কে সিএফএটির মান দেয়া থাকে, হ্যাঁ, যদি অঙ্কে সিএফএটির মান দেয়া থাকে সেই ক্ষেত্রে এই তিনটার সাথে আরো দুইটা আছে, মোট 5টা সূত্র মুখস্থ করতে হবে। তো 1 নম্বর সূত্র হচ্ছে এক্সপেক্টেড সিএফএটি। যদি এক্সপেক্টেড সিএফএটি বের করতে বলে তাহলে আমরা সিএফ বার নির্ণয় করব। সিএফ বার নির্ণয় সূত্র ওই আগের মতোই, সামেশন আই ইকাল টু 1, আই এর মান 1 থেকে স্টার্ট হবে, এনে গিয়ে শেষ হবে, এই জন্য উপরে এন লিখতে হবে। মেইন সূত্রটা হচ্ছে সিএফআই ইন্টু পিআই। আগের অঙ্কে কি ছিল? এক্সপেক্টেড এনপিবির সূত্র কি ছিল? এনপিবি বার সমান সামেশন এনপিবি আই ইন্টু পিআই। আর এখানে যেহেতু সিএফটি দেওয়া থাকবে সেহেতু আমরা সিএফ বার নির্ণয় করবো কিভাবে? সামেশন সিএফআই ইন্টু পিআই। হ্যাঁ, তো আগেরটা মুখস্থ রাখলে এটাও মুখস্থ হয়েই যাবে অটোমেটিক। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার সূত্র কি? সিগমা সমান রুট ওভার সামেশন আই ইকুয়াল টু 1, আই এর মানে 1 থেকে স্টার্ট হবে, এন গিয়ে শেষ হবে। তো মেইন সূত্রটা হচ্ছে এরকম যে টাইম এত দ্রুত চলে যায়।
আচ্ছা দেখো, সিএফআই মাইনাস সিএফ বার হোল স্কোয়ার ইন্টু পিআই, আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। সিএফআই মাইনাস সিএফ বার হোল স্কোয়ার ইন্টু পিআই, এই সূত্রটা প্রয়োগ করে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করতে পারবো। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বা সিবি বের করতে বললে আমরা সিবি নির্ণয় করবো এইভাবে, সিগমা ডিভাইড বাই সিএফ বার ইন্টু 100। সিগমাকে সিএফ বার দিয়ে ভাগ করবো, অর্থাৎ সিগমা এটা রিকোয়ারমেন্ট 2, অর্থাৎ সূত্র নাম্বার 2 দিয়ে আমরা বের করতে পারবো সিগমার মান। আর 1 নম্বর সূত্র প্রয়োগ করে আমরা সিএফ বার বের করতে পারবো। তো সিগমাকে সিএফ বার দিয়ে ভাগ করবা, 100 দিয়ে গুণ করবা, তাহলেই সিবির মান পেয়ে যাবা। এক্সপেক্টেড এনপিভি, ধরো প্রশ্নের মধ্যে সিএফইটি দেওয়া আছে, প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, সিএফইটি দেওয়া আছে। ওই সিএফইটি যদি প্রশ্নে দেওয়া থাকে, সেই ক্ষেত্রে এক্সপেক্টেড এনপিভি বের করার সূত্র হবে এটা, সিএফ বার 1 ডিভাইড বাই 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 1 প্লাস সিএফ বার 2 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 2 ডট 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 প্লাস সিএফ বার এন 1 প্লাস কে হোল টু দি পাওয়ার এন, হ্যাঁ ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস লিখবো এনসিও। এই সূত্রটা প্রয়োগ করে আমরা এক্সপেক্টেড এনপিভি নির্ণয় করতে পারবো। আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ এনপিভি যদি বের করতে বলে, সেক্ষেত্রে আমরা সিগমা এনপিভি নির্ণয় করবো কিভাবে, রুট ওভার চিহ্ন দিব, তারপর লিখবো সিগমা স্কোয়ার 1। হ্যাঁ, এখানে স্কোয়ারটা কিন্তু সিগমার উপর, 1-এর উপর না। এই স্কোয়ারটা কার উপর, সিগমার উপর। তো সিগমা স্কোয়ার 1 ডিভাইড বাই 1 প্লাস আই পাওয়ার হচ্ছে 2 × 1 প্লাস সিগমা স্কোয়ার 2 ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 2 × 2। এইভাবে চলতেই থাকবে। সিগমা স্কোয়ার 3 ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 2 × 3, এভাবে চলতেই থাকবে। কত পর্যন্ত যাবে, সিগমা স্কোয়ার এন ডিভাইড বাই 1 প্লাস আই হোল টু দি পাওয়ার 2 × n। এইভাবে আমাদের সূত্রটা চলবে, ঠিক আছে। এই পাওয়ারের হিসাবটা কিন্তু একটু মনে রাখবা, যে 2 × 1 2 × 2 2 × 3 2 × 4 2 × 5, এভাবে 2 × n পর্যন্ত যাবে। তো এই 5টা সূত্র আর ওইখানে আছে 3টা সূত্র, টোটাল কয়টা সূত্র, 8টা সূত্র মুখস্থ করে ফেলবা। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচের অঙ্ক খুব সহজে সমাধান করতে পারবা। তো আমরা শীটের 12 নম্বর অঙ্কের সমাধান করা শিখবো। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো 12 নম্বর অঙ্কে বলা হয়েছে রহিম কোম্পানি ইজ কনসিডারিং 2 মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টস। রহিম কোম্পানি 2টা পরস্পর বর্জনশীল প্রকল্প নিয়ে চিন্তা ভাবনা করছে। একটা প্রজেক্টের নাম হচ্ছে এ আর একটা প্রজেক্টের নাম হচ্ছে বি। কস্টিং টাকা 30,000 এন্ড 36,000 রেসপেক্টিভলি। অর্থাৎ এ প্রজেক্টে আমাদের কস্ট 30,000 টাকা, এ প্রজেক্টের কস্ট 30,000, এটা হচ্ছে এ প্রজেক্টের এনসিও। আর বি প্রজেক্টের কস্ট 36,000 টাকা, এটা হচ্ছে বি প্রজেক্টের এনসিও। ফলোইং আর দ্য এক্সপেক্টেড নিট প্রেজেন্ট ভ্যালু, ব্র্যাকেটে বলা আছে এনপিভি অ্যান্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ 2 প্রজেক্টস। দুইটা প্রজেক্টের এনপিভি এবং প্রবাবিলিটি নিচে দেওয়া আছে। সো আমি দেখতে পাচ্ছি প্রজেক্ট এর এনপিভি দেওয়া আছে 4টা, সাথে 4টা প্রবাবিলিটি দেওয়া আছে। আবার প্রজেক্ট বি এর এনপিভি দেওয়া আছে 4টা, সাথে 4টা প্রবাবিলিটি দেওয়া আছে। যখনই অঙ্কের মধ্যে প্রবাবিলিটি দেওয়া থাকবে, তখনই বুঝতে হবে এই অঙ্কটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচের অঙ্ক। আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অ্যাপ্রোচের অঙ্কে এনপিভি দেওয়া থাকলে এক ধরনের সূত্র, সিএফইটি দেওয়া থাকলে আরেক ধরনের সূত্র। তো আমাদের এই অঙ্কে যেহেতু এনপিভি দেওয়া আছে, সেহেতু আমরা প্রথম যে 3টা সূত্র শিখছি ওগুলোই অ্যাপ্লাই করব। ঠিক আছে, এনপিভি নির্ণয় করতে বললে আমরা হচ্ছে প্রথম, অর্থাৎ ওই যে এনপিভি দেওয়া থাকলে যে সূত্রগুলো অ্যাপ্লাই করতে হয়, প্রথম 3টা সূত্র, ওই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, আমাদের রিকোয়ারমেন্টে বলছে এক্সপেক্টেড এনপিভি, তার মানে এনপিভি বার বের করতে হবে ফর বোথ প্রজেক্ট, উভয় প্রজেক্টের জন্য। অর্থাৎ এ প্রজেক্টের জন্য আমরা এনপিভি বার বের করব, বি প্রজেক্টের জন্য এনপিভি বার বের করব। বিতে বলছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ বোথ প্রজেক্ট, উভয় প্রজেক্টের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা সিগমা নির্ণয় করো। তো এ প্রজেক্টের সিগমা বের করব, বি প্রজেক্টের সিগমা বের করব। সিতে বলছে হুইচ প্রজেক্ট ইজ মোর রিস্কি, কোন প্রজেক্ট বেশি ঝুঁকিপূর্ণ, সিবি বের করতে হবে, যার সিবি বড় সে মোর রিস্কি। হুইচ প্রজেক্ট শুড বি সিলেক্টেড, কোন প্রজেক্ট গ্রহণ করা উচিত, যার সিবি কম সে ভালো, তাকে গ্রহণ করা উচিত। আর বলছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স অফ বোথ দ্য প্রজেক্ট, উভয় প্রজেক্টের প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করো। এখানে একটা নতুন সূত্র আসবে, ওটা আমি এক্সট্রা দেখাই দিব। তো আসো আমরা আগে এক্সপেক্টেড এনপিভি বের করে ফেলি। প্রথমে রিকোয়ারমেন্ট এ দিয়ে লিখলাম ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড এনপিভি। উই নো, আমরা জানি এনপিভি বার, এনপিভি বার বের করার সূত্র কি, সামেশন, নিচে লিখবে আই ইকুয়াল টু 1, আই এর মানে 1 থেকে স্টার্ট হবে আর শেষ হবে কোথায়, এন এ গিয়ে শেষ হবে, এই জন্য উপরে এন লিখে দিবা। মেইন সূত্রটা হচ্ছে এনপিভি আই ইন্টু পিআই। আচ্ছা, এখন আমরা লিখবো ফর প্রজেক্টে, প্রজেক্ট এর জন্য এনপিভি বার এ, এনপিভি বার এ বের করতে হবে। এনপিভি বার এটা হচ্ছে আমাদের সিম্বল, আর এ দিয়ে বোঝায় প্রজেক্ট এর এনপিভি বার। তো এখানে তুমি আই এর মান যদি 1 ধরো, এই যে এনপিভি আই ইন্টু পিআই লিখেছি, আই এর মান যদি 1 ধরো, মনে মনে 1 ধরো, হ্যাঁ আই এর মান 1 ধরো। তো এটা হচ্ছে 1 নম্বর এনপিভি আর এটা হচ্ছে 1 নম্বর প্রবাবিলিটি। তাহলে 1 নম্বর এনপিভি আর 1 নম্বর প্রবাবিলিটি গুণ করতে হবে। এই যে দেখো প্রজেক্ট এর 1 নম্বর এনপিভি হচ্ছে 3,000 টাকা, এখানে 4টা এনপিভি না। তো প্রথম এনপিভিটাকে আমরা বলবো 1 নম্বর এনপিভি, আর প্রথম প্রবাবিলিটিকে বলবো 1 নম্বর প্রবাবিলিটি। সো 1 নম্বর এনপিভি আর 1 নম্বর প্রবাবিলিটি গুণ করতে হবে, দ্যাটস মিন 3,000-এর সাথে 0.1 গুণ করতে হবে, 3,000-এর সাথে 0.1 গুণ করতে হবে। এরপরে এই যে একটা সামেশন চিহ্ন দিয়েছি, হ্যাঁ এই সামেশনের কারণে একটা প্লাস চিহ্ন ইউজ করতে হবে, দিলাম প্লাস। এখন আই এর মান মনে মনে 2 ধরবা, এটা 2 নম্বর এনপিভি, এটা 2 নম্বর প্রবাবিলিটি, গুণ করো।
2 নাম্বার এনপিভি কোনটা? এই 4টার মধ্যে 2 নাম্বার এনপিভি কোনটা? 6000 হচ্ছে 2 নাম্বার এনপিভি। আর এই 0.4 হচ্ছে 2 নাম্বার প্রবাবিলিটি। এদেরকে গুণ করো। 6000 গুণ 0.4, এই যে 6000 গুণ 0.4। সামেশন মানে একটা প্লাস দিবা। এখন তুমি আই এর মান মনে মনে 3 ধরো। এটা 3 নাম্বার এনপিভি, এটা 3 নাম্বার প্রবাবিলিটি। এদেরকে গুণ করতে হবে। সো এই 4টার মধ্যে 3 নাম্বার এনপিভি কোনটা? এই 12000 হচ্ছে 3 নাম্বার এনপিভি। আর এই 0.4 হচ্ছে 3 নাম্বার প্রবাবিলিটি। এদেরকে গুণ করো। 12000 আর 0.4 গুণ করো। এই যে 12000 আর 0.4 গুণ করলাম। সামেশনের কারণে আবার একটা প্লাস দিব। ঠিক আছে? এখন আই এর মান যদি 4 ধরো, তাহলে এটা 4 নাম্বার এনপিভি, এটা 4 নাম্বার প্রবাবিলিটি। সো 4 নাম্বার এনপিভি 15000, 4 নাম্বার প্রবাবিলিটি হচ্ছে 0.10। সো 15000 ইন্টু 0.10 গুণ করলে 9000 টাকা হচ্ছে আমাদের এনপিভি বার এ। আর প্রজেক্ট বি এর জন্য যদি এনপিভি বার বি বের করো, সেটা 9000ই আসবে। দেখো তো রিকোয়ারমেন্টে বুঝতে পারছি কিনা সবাই ঠিক মতো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো রিকোয়ারমেন্ট এ যদি আমাদের শেষ হয়, এখন আমরা রিকোয়ারমেন্ট বি করব। সো রিকোয়ারমেন্ট বি দিয়ে আমরা লিখলাম ক্যালকুলেশন অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। উই নো দিয়ে আমরা সিগমার সূত্র বসাই দিব, যে রুট ওভার সামেশন আই ইকাল টু 1। আই এর মানে 1 থেকে স্টার্ট হবে, এন এ গিয়ে শেষ হবে। আচ্ছা, মেইন সূত্রটা কি? ফার্স্ট ব্র্যাকেট এনপিভি আই মাইনাস এনপিভি বার হোল স্কোয়ার ইন্টু পিআই। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এখন আমরা হচ্ছে লিখবো ফর প্রজেক্টে। প্রজেক্ট এর জন্য আমরা সিগমা এ বের করব। এরকম বড় একটা রুট নিয়ে নিব, যেখানে 2 লাইন বা 3 লাইন লেখা যাবে। হ্যাঁ, রুটটা কিন্তু বড় করে নিতে হবে। ঠিক আছে? মানে তোমার লেখাগুলা যেন রুটের ভিতরে থাকে। এই যে দেখো, একদম লাস্ট বর্ডার এবং লেখার লাস্ট বর্ডার কিন্তু একদম সেম টু সেম আছে। এইভাবেই লিখবা আর কি। যদি আমি টাইপ করেছি, বাট তোমরা কিন্তু এরকম ভাবেই লিখবা। যদি 2 লাইন হয়ে যায়, তাহলে রুটটাকে একটু বড় করে দিবা, বা রুটটা একটু পরে দিবা। আগে দেখবা কয় লাইন হয়, 2 লাইন হয় না 3 লাইন হয়। যদি 3 লাইন হয়, তাহলে একদম বড় করে একটা রুট দিয়ে দিবা। লাস্টে দিবা রুটটা, বেটার হয়। আর স্কেল দিয়ে দিবা, যেন এগুলো বাঁকাতেরা না হয়। হ্যাঁ, বাঁকাতেরা হলে দেখতে খুব খারাপ দেখা যায়। তো আমরা এখন কিউ সিগমা এ বের করব। সিগমা এ বের করার জন্য আমরা এই সূত্রের মধ্যে আই এর মান মনে মনে 1 ধরবো। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার এনপিভি। তার থেকে বিয়োগ যাবে এনপিভি বার। হ্যাঁ, 1 নাম্বার এনপিভি থেকে এনপিভি বার বিয়োগ করে তার হোল স্কোয়ার করবা, এবং তার সাথে গুণ করতে হবে 1 নাম্বার প্রবাবিলিটি। যেহেতু আমি আই এর মানে 1 ধরেছি, সো এটা 1 নাম্বার প্রবাবিলিটি। তো আসো, 1 নাম্বার এনপিভি কোনটা? এখানে 4টা এনপিভি আছে। 1 নাম্বার এনপিভি কোনটা? এই 3000 হচ্ছে 1 নাম্বার এনপিভি। তো 1 নাম্বার এনপিভিটা আমি প্রথমে লিখবো, এই যে 3000 টাকা লিখবো। তারপর একটা মাইনাস চিহ্ন আছে, আমি এই যে মাইনাস চিহ্ন দিলাম। এরপরে এনপিভি বার। প্রজেক্ট এ এর এনপিভি বার কত? প্রজেক্ট এ এর এনপিভি বার আমরা রিকোয়ারমেন্ট এতে বের করেছিলাম 9000 টাকা। সো এনপিভি বারের পরিবর্তে আমি এই যে 9000 টাকা বসালাম। একটা ব্র্যাকেট ক্লোজ করতে বলছে, আমি ব্র্যাকেট ক্লোজ করলাম। তারপর একটা হোল স্কোয়ার দিতে বলছে, দিলাম একটা হোল স্কোয়ার। এরপর একটা ইন্টু চিহ্ন আছে, দিলাম ইন্টু চিহ্ন। এখন পি আই। এখন আই এর মান কত? 1। আই এর মান যদি 1 হয়, তাহলে এটা 1 নাম্বার প্রবাবিলিটি। সো এই 4টা প্রবাবিলিটির মধ্যে 1 নাম্বার প্রবাবিলিটি কোনটা? একদম প্রথমটা, 0.1। আমি এই যে 0.1 বসাই দিলাম। একদম শুরু থেকে শেষ পর্যন্ত বসানোর পর এই সামেশনের কারণে একটা প্লাস চিহ্ন ইউজ করবা। দিলাম প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন দেওয়ার পর এখন আয়ের মান 2 ধরতে হবে, কারণ একের কাজ শেষ। এখন আয়ের মান যদি 2 ধরি, এটা 2 নাম্বার এনপিভি। হ্যাঁ, তো 2 নাম্বার এনপিভি কোনটা? এখানে 4টা এনপিভি আছে। 2 নাম্বার এনপিভি হচ্ছে 6000 টাকা, এটা 2 নাম্বার এনপিভি। সো এই যে 6000 লিখলাম। তার থেকে বিয়োগ যাবে এনপিভি বার। এনপিভি বার তো 9000, একটু আগে বলেছি। হ্যাঁ, প্রজেক্ট এর এনপিভি বার হচ্ছে 9000। সো 9000 বিয়োগ করে তার হোল স্কোয়ার এবং 2 নাম্বার প্রবাবিলিটি গুণ করতে হবে। 2 নাম্বার প্রবাবিলিটি হচ্ছে 0.4। এরপর সামেশনের কারণে একটা প্লাস চিহ্ন দিলাম। এখন আয়ের মান যদি 3 ধরো, এটা 3 নাম্বার এনপিভি। 3 নাম্বার এনপিভি কোনটায়? 4টার মধ্যে 3 নাম্বার এনপিভি হচ্ছে এই 12000। সো 12000 প্রথমে লেখো। তার থেকে বিয়োগ যাবে এনপিভি বার। এনপিভি বার হচ্ছে 9000। সো 12000 থেকে 9000 বিয়োগ করে তার হোল স্কোয়ার করবা, তার সাথে 3 নাম্বার প্রবাবিলিটি গুণ করবা। 3 নাম্বার প্রবাবিলিটি হচ্ছে 0.4। এই 4টার মধ্যে 3 নাম্বার প্রবাবিলিটি হচ্ছে 0.4। সো এই যে 0.4 গুণ করলাম। হ্যাঁ, একদম প্রবাবিলিটি পর্যন্ত শেষ। 0.4 গুণ করলাম। তারপরে সামেশনের কারণে আবার একটা প্লাস দিলাম। এখন আই এর মান মনে মনে 4 ধরো, কারণ 1 2 3 শেষ। এখন আই এর মান মনে মনে 4 ধরো। এটা 4 নাম্বার এনপিভি। 4 নাম্বার এনপিভি কোনটা? এই 4টার মধ্যে 4 নাম্বার এনপিভি হচ্ছে একদম লাস্টেরটা। হ্যাঁ, তো আমাদের 4 নাম্বার এনপিভি 15000, এই যে 15000 লিখলাম। তারপর একটা মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন। এনপিভি বার। এনপিভি বার হচ্ছে 9000। এবার ব্র্যাকেট ক্লোজ করে একটা হোল স্কোয়ার দিতে হবে, দিলাম হোল স্কোয়ার। এরপর একটা ইন্টু চিহ্ন আছে, দিলাম ইন্টু পিআই। আই এর মান যেহেতু আমি মনে মনে 4 ধরছি, সো এটা হচ্ছে 4 নাম্বার প্রবাবিলিটি। সো 4 নাম্বার প্রবাবিলিটি হচ্ছে 0.1। এই যে 0.1 দিলাম। তারপর ভিতরে ক্যালকুলেশন করবা, দেন রুট করবা। রেজাল্ট আসবে 3794.73। ঠিক আছে? আর প্রজেক্ট বি এর সিগমা বি কত আসবে? 4449 তো স্যার, দশমিক এটা 72 টাকা। টেবল সিস্টেম করা যাবে না একটা? হ্যাঁ, টেবিল দিয়েও করা যাবে। ঠিক আছে, তবে আমি টেবিল দিয়ে করাই না, আমি সূত্র দিয়ে করাই। টেবিলের চেয়ে সূত্র দিয়ে অনেক ইজি এবং তাড়াতাড়ি হয়ে যায়। টেবিল দিয়েও করা যাবে। আচ্ছা, ঠিক আছে স্যার। আর আমি যতগুলোই করাবো আর কি, জি ম্যাথ স্যার। যাই করাবো, আমি জি স্যার, টেবিলটাকে সত্যি অ্যাভয়েডই করি এবার। আর কি। মানে যেটা একদম দরকার পড়ে টেবিল, সেখানে টেবিল ইউজ করব। আর যেটা সূত্র আছে, সেটা সূত্র দিয়ে করব। ঠিক আছে? আচ্ছা, আমাদের লেস দেন 1 মিনিট দেখাচ্ছে টাইমটা। তো তোমরা সবাই আরেকবার জয়েন দিও। আমি
আচ্ছা, সো আমাদের রিকোয়ারমেন্ট বি পর্যন্ত শেষ। এখন আমরা রিকোয়ারমেন্ট সি এর সমাধান করব। এখানে বলছে কি যে হুইচ প্রজেক্ট ইজ মোর রিস্কি, কোন প্রজেক্টটা বেশি ঝুঁকিপূর্ণ। তো যখন এইভাবে কমেন্ট করতে বলবে যে কোন প্রজেক্টটা বেশি ঝুঁকিপূর্ণ, তখন আমরা সিভি নির্ণয় করব, কো ইফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, সংক্ষেপে সিভি। যখন বলবে হুইচ প্রজেক্ট মোর রিস্কি, তখন আমরা কি নির্ণয় করব? সিভি নির্ণয় করব। যার সিভি বড় সে হচ্ছে মোর রিস্কি। এইভাবে মন্তব্য করতে হবে। আর যখন বলবে হুইচ প্রজেক্ট শুড বি সিলেক্টেড, কোন প্রজেক্টকে চুজ করা উচিত বা নির্বাচন করা উচিত, এইভাবে যখন বলবে, তখনও সিবি নির্ণয় করতে হবে। যার সিবি কম তাকে আমরা সিলেক্ট করব। এইভাবে একটা মন্তব্য করতে হবে। তো এখানে দুইটা মন্তব্য করতে হবে। আমরা জাস্ট সিবিটা নির্ণয় করি আগে। সিবি বের করার পরে আমরা দেখব যার সিবিটা বড় সে হচ্ছে মোর রিস্কি, আর যার সিবিটা ছোট সে ভালো, তাকে আমরা বলবো হচ্ছে সিলেক্ট করা উচিত। এইভাবে আমরা সি নাম্বার রিকোয়ারমেন্ট করে ফেলি। তো সি নাম্বার রিকোয়ারমেন্টে আমরা প্রথমে লিখবো যে ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, একটা কমা দিয়ে লিখবো সিবি। এটা কিছু না, হ্যাঁ, এটা এটা বাদ, কেটে দিলাম। তো আমরা প্রথমে কি লিখবো? ক্যালকুলেশন অফ কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, কমা দিয়ে লিখবো সিবি। এরপর উই নো দিয়ে আমরা সিবি সূত্র বসাবো, সিগমা ডিভাইড বাই এনপিভি বার ইন্টু 100। আচ্ছা, এরপর লিখবো ফর প্রজেক্ট এ, প্রজেক্ট এ এর জন্য সিভিএ নির্ণয় করতে হবে। তো সিভিএ বের করার জন্য সিগমাকে এনপিভি বার দিয়ে ভাগ করতে হবে এবং 100 গুণ করতে হবে। তো সিগমা এ কত বেরিয়েছিল? যেহেতু প্রজেক্ট এর অঙ্ক করছি সেহেতু সিগমা বলতে সিগমা এ কে বুঝবো, এটা তো স্বাভাবিক বিষয়। তো সিগমা এ কত বেরিয়েছিল? 3794.72। আর এনপিভি বার এ বেরোইছিল কত? 9000। সো ভাগ করে 100 গুণ করলে আমাদের 42.16% আসে রেজাল্ট। যেই সূত্রের মধ্যে 100 গুণ থাকবে ওই সূত্রের রেজাল্ট পার্সেন্টেজে হবে। আমাদের সিবি সূত্রে 100 গুণ আছে, সো রেজাল্টটা পার্সেন্টেজে আমরা লিখবো যে 42.16%। আর প্রজেক্ট বি এর সিবি আসবে কত? 49.44%। এখন দুইটার মধ্যে বড় কোনটা? আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট বি এর সিবিটা বড়, তাহলে প্রজেক্ট বি হচ্ছে মোর রিস্কি। তো কমেন্ট আমাকে দুইবার করতে হবে। বলছে হুইচ প্রজেক্ট ইজ মোর রিস্কি, কোন প্রজেক্টটা বেশি ঝুঁকিপূর্ণ। তো দেখবো দুইটা প্রজেক্টের মধ্যে কার সিবি বড়। আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট বি এর সিবিটা বড়, তাহলে যেই প্রজেক্টের সিবি বড় সে হচ্ছে মোর রিস্কি, কারণ সিবি বড় মানেই হচ্ছে ঝুঁকি বেশি। তাহলে আমরা লিখবো যে কমেন্ট রোমান 1 দিয়ে লিখবো প্রজেক্ট বি ইজ মোর রিস্কি, প্রজেক্ট বি হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ। বিকজ, কারণ ইর সিবি ইজ হায়ার দেন দ্যাট অফ প্রজেক্ট এ, কারণ ইহার সিবি প্রজেক্ট এ এর থেকে হায়ার। যার সিভিটা হায়ার সে হচ্ছে কি? মোর রিস্কি। আর বলছিল না যে হুইচ প্রজেক্ট শুড বি সিলেক্টেড, কোন প্রজেক্টকে সিলেক্ট করা উচিত। তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যে কার সিবিটা কম, যার সিবি কম সে হচ্ছে ভালো। তো তাকেই সিলেক্ট করা উচিত। তো আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট এর সিবিটা কম আসছে, তাহলে প্রজেক্ট এ কে সিলেক্ট করা উচিত। আমরা রোমান 2 দিয়ে লিখবো প্রজেক্ট এ শুড বি সিলেক্টেড, প্রজেক্ট এ কে সিলেক্ট করা উচিত। বিকজ ইর সিবি ইজ লোয়ার দেন দ্যাট অফ প্রজেক্ট বি, কারণ ইহার সিবি প্রজেক্ট বি এর থেকে লোয়ার। এইভাবে আমরা দুইটা মন্তব্য করে দিব। দেখো তো রিকোয়ারমেন্ট সি বুঝতে পারছি কিনা সবাই? জি স্যার। জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের তিনটা রিকোয়ারমেন্ট শেষ। এখন আসো ডি নাম্বার রিকোয়ারমেন্টে। ডি নাম্বার রিকোয়ারমেন্টের জন্য আমাদের একটা সূত্র মনে রাখবা, যে প্রফিটেবিলিটি ইন্ডেক্স যখন বের করতে বলবে বা পিআই যখন বের করতে বলবে তখন সূত্র হবে টিপিভি ভাগ এনসিও। তো আমরা ডি নাম্বার রিকোয়ারমেন্ট দিয়ে লিখবো ক্যালকুলেশন অফ প্রফিটেবিলিটি ইন্ডেক্স, ব্র্যাকেটে লিখবো পিআই। উই নো দিয়ে আমরা পি এর সূত্র বসাবো টিপিভি ভাগ এনসিও ফর প্রজেক্টে। দ্যাটস মিন পিআই এ বের করতে হবে। হ্যাঁ, প্রজেক্ট এর জন্য আমরা পিআই এ বের করব। তো টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করার একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে এ প্রজেক্টের এনসিও কত এটা প্রথমে দেখতে হবে। তো আমি দেখতে পাচ্ছি এ প্রজেক্টের এনসিও 30,000 টাকা। তাহলে প্রথমে 30,000 টাকা লিখবা, এরপরে যোগ, একটা যোগ চিহ্ন দিবা। যোগ চিহ্ন দিয়ে লিখবা যে এ প্রজেক্টের এনপিভি বার কত। এনপিভি বার 9,000। তাহলে 30,000 টাকা হচ্ছে এনসিও, আর 9,000 টাকা হচ্ছে এনপিভি বার। এই 30,000-এর সাথে যদি 9,000 যোগ করো, সেটি হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। আর এনসিও আমাদের প্রশ্নে 30,000 দেওয়াই আছে, সো ভাগ করলে 1.3 আছে পিআই এ। আর প্রজেক্ট বি এর প্রফিটেবিলিটি ইন্ডেক্স কিভাবে বের করবো? টিপিভি ভাগ এনসিও, এই সূত্রের মধ্যে মান বসাইতে হবে। টিপিভি কিভাবে নির্ণয় করতে হবে? 36,000 টাকা হচ্ছে এনসিও, প্রথমে 36,000 টাকা লিখবা, তার সাথে যোগ করবা প্রজেক্ট বি এর যে এনপিভি বার বের হয়েছিল 9,000 টাকা, ওই এনপিভি বারটা যোগ করে দিবা, 9,000 যোগ করে দিবা। উক্ত যোগফলকে যদি এনসিও দ্যাটস মিন 36,000 দিয়ে ভাগ করো, তাহলে পিআই বের হবে 1.25। তো এইভাবে তোমরা রিকোয়ারমেন্ট ডিও কমপ্লিট করে ফেলবা। ঠিক আছে? আর আরেকটা অঙ্ক বুঝাই দিই, প্রবলেম 13 নাম্বার যে অঙ্কটা আছে সেটা তোমরা করে ফেলবা। আমি জাস্ট অঙ্কটা পড়ে দিচ্ছি। স্ক্রিনে আমরা 13 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এই অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখানে বলা হয়েছে রুহুল কোম্পানি ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট প্রপোজাল। রুহুল কোম্পানি একটা বিনিয়োগ প্রস্তাব নিয়ে চিন্তা ভাবনা করছে।
দ্য প্রজেক্ট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট উইল বি টাকা 60,000। এই প্রজেক্টের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 60,000 টাকা। সো প্রাথমিক বিনিয়োগকে আমরা এনসিও বলে থাকি, তো এনসিও 60,000 টাকা। দ্য probability distribution associated with the annual cash flow of the project is given below। মানে ক্যাশ ফ্লো এবং হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিচে দেওয়া আছে। সো আমরা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি ক্যাশ ফ্লো দেওয়া আছে এবং প্রবাবিলিটির মান দেওয়া আছে। আচ্ছা, এখন রিকোয়ারমেন্টে বলছে এক্সপেক্টেড রিটার্ন বের করতে হবে। তার মানে সিএফ বার বের করতে হবে, যেহেতু ক্যাশ ফ্লো প্রশ্নে দেওয়া আছে সেহেতু এক্সপেক্টেড রিটার্ন মানে হচ্ছে সিএফ বার বের করতে হবে। ভ্যারিয়েন্স বের করতে বলছে, ভ্যারিয়েন্স মানে সিগমা স্কোয়ার, সিগমা স্কোয়ার বের করতে হবে। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 3 তে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দ্যাটস মিন সিগমা বের করতে হবে। আর রিকোয়ারমেন্ট 4 এ কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বা সিবি নির্ণয় করতে হবে। এই হচ্ছে আমাদের 13 নম্বর অঙ্ক। তো আমরা যখন এক্সপেক্টেড রিটার্ন বের করব, তো ক্যাশ ফ্লোর সাহায্যে এক্সপেক্ট রিটার্ন বের করতে হবে। আমরা রিকোয়ারমেন্ট 1 দিয়ে লিখবো ক্যালকুলেশন অফ এক্সপেক্ট রিটার্ন অফ ক্যাশ ফ্লোস। হ্যাঁ, ক্যাশ ফ্লোর এক্সপেক্ট রিটার্ন নির্ণয় করব, যাকে আমরা কমা দিয়ে সিএফ বার লিখবো, অর্থাৎ সিএফ বার হচ্ছে সিম্বল। উইনো দিয়ে আমরা সিএফ বার সূত্র বসাবো, সামেশন আই ইকুয়াল টু 1 উপরে এন। মেইন সূত্রটা হচ্ছে সিএফআই ইন্টু পিআই। এখন এই সূত্রের মধ্যে তোমরা মান বসাই দিবা, ঠিক আছে? এটা ক্যালকুলেশন কিন্তু আমি শিখাইছি, ওই যে এনপিবি আই ইন্টু পিআই, ওই সূত্রের মধ্যে যেভাবে মান বসেছে এখানেও সেম ভাবে মান বসাবা। অর্থাৎ আই এর মান যদি 1 ধরো তাহলে এটা হচ্ছে ক্যাশ ফ্লো 1 আর প্রবাবিলিটি 1। তাহলে ক্যাশ ফ্লো 1 হচ্ছে 15,000, প্রবাবিলিটি 1 হচ্ছে 0.10। তাহলে 15,000 ইন্টু 0.10, হ্যাঁ, গুণ হবে, তারপর একটা যোগ, যোগ চিহ্ন দিয়ে আবার আই এর মান 2 ধরবা। তাহলে 2 নাম্বার ক্যাশ ফ্লোর সাথে 2 নাম্বার প্রবাবিলিটি গুণ হবে। সো 24,000 এর সাথে গুণ হবে কত? 0.20। তারপর আবার একটা প্লাস। এইভাবে তোমার হচ্ছে 5 বার অঙ্কটা করতে হবে আর কি। তাহলে তুমি হচ্ছে সিএফ বার পেয়ে যাবা। আর 2 তে বলছে ভ্যারিয়েন্স নির্ণয় করতে হবে। ভ্যারিয়েন্স যদি বের করতে বলে আমরা সিগমা স্কোয়ার নির্ণয় করব। ভ্যারিয়েন্সের সিম্বল হচ্ছে সিগমা স্কোয়ার। তো রিকোয়ারমেন্ট 2 দিয়ে লিখলাম ক্যালকুলেশন অফ ভ্যারিয়েন্স, কমা দিয়ে লিখলাম সিগমা স্কোয়ার। হ্যাঁ, তারপরে উইনো দিয়ে আমরা সিগমা স্কোয়ার সূত্র বসাবো, সামেশন আই ইকালস টু 1 উপরে এন লিখবো। সূত্রটা হচ্ছে সিএফআই মাইনাস সিএফ বার হোল স্কোয়ার ইন্টু পিআই। তো এখানে সিএফআই এর পরিবর্তে তুমি কত বসাবা? সিএফআই এর পরিবর্তে এখানে তুমি জাস্ট আই এর মান যদি মনে মনে 1 চিন্তা করো, তাহলে এটা হচ্ছে 1 নাম্বার সিএফ বা 1 নাম্বার ক্যাশ ফ্লো। তাহলে 1 নাম্বার ক্যাশ ফ্লো হচ্ছে কত? 15,000 টাকা। হ্যাঁ, আর তার থেকে বিয়োগ যাবে সিএফ বার। সিএফ বার তুমি রিকোয়ারমেন্ট 1 এ পাবা। তো সিএফ 1 থেকে সিএফ বার বিয়োগ করবা, তার হোল স্কোয়ার করবা, তার সাথে 1 নাম্বার প্রবাবিলিটি অর্থাৎ 0.10 গুণ করবা। একবার ক্যালকুলেশন করার পর এই সামেশনের কারণে আবার একটা প্লাস চিহ্ন দিবা, প্লাস চিহ্ন দিয়ে আবার এখানে শুরু করবা যে সিএফ 2 হচ্ছে আমাদের 24,000, তার থেকে বিয়োগ যাবে সিএফ বার। সিএফ বার আমরা রিকোয়ারমেন্ট 1 এ পাবো, ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিবে এবং তার সাথে 2 নাম্বার প্রবাবিলিটি অর্থাৎ 0.20 গুণ করবা। এইভাবে 5 বার ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে ভ্যারিয়েন্স পেয়ে যাব। ঠিক আছে, ভ্যারিয়েন্সটা পেয়ে যাব। আচ্ছা, ভ্যারিয়েন্সের যে সূত্রটা এটা তো আমি লিখে দিই নাই, তাই না? ভ্যারিয়েন্সের সূত্র লিখে দিই না, এটা লেখা দরকারও নাই। কারণ সিগমা সূত্রের মধ্যে রুট চিহ্ন আছে আর ভ্যারিয়েন্সের সূত্রের মধ্যে রুট চিহ্ন নাই। কেন রুট চিহ্ন নাই? কারণ এই যে সিগমার উপর স্কোয়ার দিলেই তো ভ্যারিয়েন্সের সিম্বল দাঁড়াচ্ছে। তো যখনই তুমি সিগমার উপর স্কোয়ার দিবা এটাই ভ্যারিয়েন্স। তো স্কোয়ার দেওয়ার সাথে সাথে সিগমা সূত্রের যে রুটটা ছিল ওই রুটটা মুছে যাবে। তাহলে রুটের ভিতরে যে অংশটা সেটাই হচ্ছে ভ্যারিয়েন্সের সূত্র। এটা নতুন করে লেখা দরকার নাই। ভ্যারিয়েন্সের সূত্র তুমি নর্মালি কিভাবে মনে রাখবা? যে সিগমা সূত্র তুমি জানো, সিগমা সূত্র হচ্ছে রুট ওভার, তারপরে ভিতরের অংশ হচ্ছে এইটা। এখন সিগমা সূত্র যদি রুট দিয়ে শুরু হয় আর ভ্যারিয়েন্সের সূত্র রুট ছাড়া তৈরি হবে, কারণ ভ্যারিয়েন্স মানে তো সিগমা স্কোয়ার, যখনই সিগমার উপর স্কোয়ার দিব ওই পাশ থেকে রুটটা মুছে যাবে। তা রুটের ভিতরের অংশটাই তো এইটা। এটাই হচ্ছে ভ্যারিয়েন্সের সূত্র। বা তুমি যদি মনে হয় যে মনে থাকবে না, সেক্ষেত্রে খাতার মধ্যে আলাদাভাবে লিখে রাখো যে ভ্যারিয়েন্সের সূত্র হচ্ছে এইটা, এটা আলাদাভাবে মুখস্থ করে ফেলো। বাট এটা নর্মালি সব স্টুডেন্টের মনে থাকে, এই জন্য আমি লিখে দিই নাই। হ্যাঁ, যে সিগমা সূত্রের মধ্যে রুট চিহ্ন আছে আর ভ্যারিয়েন্স মানে সিগমা স্কোয়ার, সো রুট ছাড়া বাকি অংশ পুরোটা লিখতে হবে, এটাই ভ্যারিয়েন্সের সূত্র। আর 3 নম্বর রিকোয়ারমেন্টে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নির্ণয় করতে বলছে, দ্যাটস মিন সিগমা বের করতে বলছে। তো তুমি চাইলে সিগমার জন্য অরিজিনাল সূত্র অ্যাপ্লাই করতে পারো অথবা এই শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। যেহেতু তুমি ভ্যারিয়েন্স বের করছো সেহেতু তুমি রুট ওভার ভ্যারিয়েন্স লিখলেই আমাদের সিগমার মান চলে আসবে, 2,968 টাকা আসবে। ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করা যায় কখন? যখন আমরা ভ্যারিয়েন্স আগে থেকে বের করি, তখন আর আমরা কষ্ট করি না, কারণ ভ্যারিয়েন্সকে রুট করলেই সেটাই হচ্ছে সিগমার মান। তাহলে ভ্যারিয়েন্সের মান যেটা বের হবে সেই মানটা এখানে বসাই দিবা, বসাইয়া রুট করবা, দেখবা যে রেজাল্ট আসবে 2,968। আচ্ছা, এরপরে রিকোয়ারমেন্ট 4 বলছে সিবি নির্ণয় করতে হবে, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন বা সিবি নির্ণয় করতে হবে, সিগমা ডিভাইড বাই সিএফ বার ইন্টু 100। এই সূত্র প্রয়োগ করে সিবি নির্ণয় করে ফেলবা। তো এটা মেইনলি তোমাদের হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কের জন্য কোন কোন সূত্র অ্যাপ্লাই হবে এটা জাস্ট আমি লিখে দিলাম, তোমরা এটা নিজেরা হোমওয়ার্ক করে ফেলবা। তো দেখো প্রবলেম 13 নম্বর অঙ্ক বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি।
তাহলে আমাদের হোমওয়ার্ক থাকবে কত কত? আমি শুরু করেছিলাম কি 11 থেকে মনে হয়। হ্যাঁ, 11, 12 আর হচ্ছে 13, এই তিনটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।